আমাদের গোপন আড্ডা দেখবার পর আমাদের দলে না হলে জ্যান্ত যে কেউ ফিরতে পারবে না ভাই। তুমি এ পথে এসে ভালো করনি। ডাকাতের দলের সংখ্যা দেখে মনে মনে কি ভেবে ছেলেটি বললে, বহুত আচ্ছা, এত তাড়াতাড়ি মরবার আমার স্বাদ নেই, চলো আজ থেকে আমি তোমাদের। কালু সর্দার এবার একটু হেসে বললে, তোমার নাম তো তুমি বললে না, কিন্তু তোমার ডাকা হবে তাহলে কি বলে? ছেলেটি একটু চিন্তা করে বললে, ধরো আমার নাম ভেলারাম। ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত রহস্য, রোমাঞ্চকর এবং অতি প্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত বাংলার রোমাঞ্চকর ডাকাতের গল্প কালু সর্দার। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। তোমরা বোধহয় জানো, ৩০০ বছর আগে এই বাংলাদেশ একেবারে অরাজক ছিল। তখন মুসলমান রাজত্ব যায়, অথচ ব্রিটিশ রাজত্বের পত্তন হয়নি। তখন সত্যি এ দেশ হয়েছিল মগের মুল্লুক। জোর যার, মুল্লুক তার কথাটা বোধহয় তখন থেকেই উঠেছে। সেই অরাজকতার সময় সমস্ত বাংলাদেশের নানা জায়গায় বড় বড় ডাকাতের দল গড়ে উঠেছিল। দেশের তারাই ছিল আসল রাজা। সাধারণ লোকে দিন রাত তাদের ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকত। সেই ডাকাতের দলের প্রতিপত্তি যে কিরম ছিল তা বোধহয় এই কথা থেকেই বুঝতে পারবে যে তখনকার ডাকাতেরা দস্তুর মতো খবর পাঠিয়ে ডাকাতি করত। ডাকাতি করতে আসছে না নিমন্ত্রণ খেতে আসছে, তাদের ভাবগতিক দেখে তা বোঝা যেত না। জমিদার মশাই হয়তো কাছারিতে বসে আছেন, এমন সময় বিশাল জমদূতের মতো চেহারা নিয়ে একজন সেখানে এসে হাজির। জমিদারের তো তাকে দেখেই চক্ষু স্থির হয়ে গেছে। কাঁপতে কাঁপতে তিনি বললেন, কি চাই বাপু তোমার? ভীমসেনের যমজ ভাই কায়দা দুরস্তভাবে লম্বা কুর্নিশ করে জলদগম্ভীর স্বরে বললেন, সর্দার আপনাকে সেলাম দিয়েছেন হুজুর। তারপর মালকোঁচা মারা কাপড়ের ট্যাঁক থেকে এক চিঠি বেরুল। জমিদার মশাই চিঠি নেবেন কি, হাতের তাঁর কাঁপুনি থামে না। অনেক কষ্টে চিঠি যদি বা নিলেন তো পড়তে আর সাহস হয় না। কিন্তু চিঠিতে তা বলে খুব ভয়ঙ্কর রকমের ধমক ধমক বা হুমকি ছিল বলে মনে করো না। সে চিঠি একেবারে মাখমের মতো মোলায়েম। চিঠি পড়ে মনে হয় যিনি লিখেছেন তিনি যেন পায়ে কাঁটা ফুটলে কাঁটার কাছেও হাত জোড় করে ক্ষমা চান। চিঠিতে জমিদারের শ্রীচরণ কমলে কোটি কোটি প্রণাম জানিয়ে লেখা হয়েছে যে অমুক দিনে অমুক সময় জমিদার মহাশয়ের একান্ত শ্রীচরণাশ্রিত ভৃত্য বাবলাডাঙ্গার কালু সর্দার শখানেক বাছা বাছা লাঠিয়াল নিয়ে হুজুরকে সেলাম দিতে আসবে। হুজুর যেন তাদের বকশিসের বন্দোবস্ত করে রাখেন। জমিদার মশাই চিঠি পড়ে পাখার হাওয়া খেতে খেতেও ঘেমে উঠলেন। বুড়ো নায়েব মশাই তো মূর্ছা যাওয়ার জোগাড়। ভীমসেনের যে যমজ ভাই চিঠি এনেছিল, এবার সে লম্বা আরেকটা কুর্নিশ করে হঠাৎ পিছন ফিরে এক কুকি দিলে। জয় মা কালী! কুকি তো নয়, একসঙ্গে 7টা বাজ পড়লে বুঝি অত শব্দ হয় না। মানুষের গলা থেকে যে অমন আওয়াজ বেরোতে পারে না শুনলে বিশ্বাস করবার জো নেই। জমিদার মশাইয়ের যেটুকু বাকি ছিল এই কুকি শুনেই তা শেষ হয়ে গেল। তিনি কাছারি ঘরের ফরাসের ওপর আলবোলা সমেত কাত হয়ে পড়লেন। আর একা জমিদার মশাইয়ের বা দোষ দিই কেন? কাছারি বাড়ির যে যেখানে ছিল সবার অবস্থাই সমান। নায়েব মশাই ইতিমধ্যে কখন তক্তপোষের তলায় লুকিয়েছিলেন, সেখান থেকে
তার গোঙানি শোনা গেল। অমন যে জমিদার মশায়ের লম্বা চওড়া ভোজপুরি দারোয়ান, সে পর্যন্ত পেতল বাঁধানো লাঠিটা ফেলে কোথায় যে গেল তার আর পাত্তা পাওয়া গেল না। খানিক বাদে একটু সামলে উঠে জমিদার মশাই প্রথমেই ডাকলেন, রায়মশাই। তক্তপোষের তলা থেকে জবাব এলো, আগে। নায়েব মশাইকে তক্তপোষের তলায় দেখে সবাই তো অবাক। মাকড়সার জাল টাল মেখে তিনি বেরিয়ে আসতেই জমিদার মশাই চোটে জিজ্ঞেস করলেন, আরে আপনি ওখানে কি করছিলেন? নায়েব মশাইয়ের উপস্থিত বুদ্ধি কিন্তু খুব বেশি। অম্লান বদনে তিনি জবাব দিলেন, আগে আগে হুজুর একটা দলিল পড়ে গেছিল, তাই খুঁজছিলাম। এই তো গেল সেকালের ডাকাতির দৌত্য পর্ব। তারপরের ব্যাপার আরও চমৎকার। জমিদার মশাইয়ের এতখানি পরিচয় হওয়ার পর আর বোধহয় তাঁকে ছাড়া উচিত হবে না, সুতরাং গল্পই বলা যাক। আমাদের জমিদার মশাই বড় কেউকেটা নন। একটা আস্ত পরগনা তাঁর দখলে, গড়ের মতো তাঁর বাড়ি। পাইক বরকন্দাজ লাঠিয়াল তাঁরও বড় কম নয়, কিন্তু তবুও তাঁকে কালু সর্দারের ভয়ে অস্থির দেখে সেকালের ডাকাতদের প্রতাপ বোধহয় কিছু বোঝা যায়। নায়েবের পর জমিদার পরামর্শ করবার জন্য ডাকতে পাঠালেন তাঁর বড় ছেলে ধনঞ্জয়কে। নায়েব মশাই, একটু ধনঞ্জয়কে ডেকে পাঠান তো, ওর পরামর্শটাও একবার নিই। অবশ্য ধনঞ্জয়ের মতামতের ওপর তার বিশেষ আস্থা ছিল এমন নয়। গোয়ার বলে তার আশা তিনি একরকম ছেড়েই দিয়েছিলেন। তবু হাজার হোক বড় ছেলে তো, একবার ডাকা উচিত বলেই তার মনে হলো। কিন্তু পাইক খানিক খুঁজে এসে খবর দিল, তিনি নেই হুজুর। জমিদার মশাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরে নেই কি রে? দেখে যা আখড়ায় গিয়ে লাঠি চালাচ্ছে। হ্যাঁ, ব্যাটার ওই তো কাজ। কেন যে চাষা হয়ে জন্মালো না কে জানে বাবা। আগে আগে হুজুর, তিনি সকালে 52 গ্রাম গেছেন। জমিদার মশাই এইবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হ্যাঁ হ্যাঁ, এরা মারলে রে, মারলে। এরা সবাই মিলে আমায় মারলে। গোয়ার তুমি করে নিজের প্রাণটা দেবে। এই সময় কেউ বাবলাডাঙ্গা পেরিয়ে মাথা খারাপ না হলে যায়? হঠাৎ কি মনে করে তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, এই সঙ্গে কারা গেছে? আগে আগে সঙ্গে তিনি কাউকে যেতে দেননি হুজুর। এবার জমিদার মশাইয়ের মুখ দিয়ে আর কথাও বেরুল না। খানিক বাদে নায়েব মশাইকে শুধু তিনি হতাশভাবে বললেন, আর কি, মঙ্গলবার সিংহদুয়ারটা খোলা রেখো, ওদের যেন কেউ বাধা না দেয়। নায়েব মশাই মনে মনে একরকম খুশি হয়েই ঘাড় নাড়লেন। ভীতু মানুষ ডাকাতের সঙ্গে মারামারির ভাবনায় তার পেটের ভাত এতক্ষণ চাল হয়ে যাচ্ছিল। গভীর জঙ্গলের ভেতর ডাকাতদের আড্ডা। নামে বাবলাডাঙ্গা হলেও বাবলা ছাড়া বোধহয় সব গাছই সেখানে আছে, এবং সেসব গাছের ঝোপ এত ঘন যে দিনের বেলাতেও সেখানে অন্ধকার হয়ে থাকে। ৩-৪ জন লোক মিলে নতুন গোটাকতক রণপা তৈরি করছে। কালু সর্দার বসে বসে তাই তদারক করছিল। দেখিস দুদিকটা যেন সমান হয়, ছোট বড় হলে কিন্তু সমস্যা হবে। এমন সময় কাছেই জঙ্গলের ভেতরে ভয়ানক হট্টগোল শোনা গেল। হট্টগোল নয়, মনে হলো বেশ একটা যেন দাঙ্গা চলেছে। কালু সর্দারের শাসন একেবারে বজ্রের মতো কঠোর। তার দলের লোকেরা নিজেদের মধ্যে মারামারি করবে এ তো সম্ভব নয়। হট্টগোল অত্যন্ত বেড়ে ওঠাতে কালু সর্দারকে শেষ পর্যন্ত ব্যাপারটা সন্ধান নিতে যেতেই হলো। কিন্তু কয়েক পা এগুতেই যে দৃশ্য তার চোখে পড়ল, তাতে কালু সর্দারকে পর্যন্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়তে হলো। 20-21 বছরের একটি গৌরবর্ণ যুবক কালু সর্দারের দলের একজন সেরা লাঠিয়ালের সঙ্গে লড়ছে। না,
শুধু লড়ছে বললে তার কিছুই বলা হয় না। কায়দার পর কায়দায় বিপক্ষকে নাস্তানাবুদ করে ছেলে খেলা করছে। কালু সর্দার মনে মনে এরকম ওস্তাদ খেলোয়াড়কে তারিফ না করে পারল না। দেখতে দেখতে ছেলেটির লাঠির এক ঘায়ে কালু সর্দারের দলের লাঠিয়ালের হাত থেকে লাঠি খসে পড়ল। তখন দলের অনেক লোক তাদের চারধারে ঘিরে দাঁড়িয়েছে। এত লোকের সামনে অপমানে ও লজ্জায় লোকটা রাগে অন্ধ হয়ে পাশের একজনের হাত থেকে এক বল্লম নিয়ে ছুঁড়তে যাচ্ছিল। হঠাৎ কালু সর্দার সামনে এগিয়ে এসে বললে, লজ্জা করে না ওইটুকু ছেলের কাছে লাঠি ধরতে না পেরে আবার বল্লম ছোড়া? তারপর ছেলেটির দিকে ফিরে সর্দার জিজ্ঞেস করলে, তোমার নাম কি ভাই? কালু সর্দারের বিশাল সিংহের মতো বলিষ্ঠ চেহারার উপর ছেলেটি দুবার চোখ বুলি নিয়ে বললে, তাতে তোমার দরকার? দলের সবাই তো অবাক। কালু সর্দারের মুখের ওপর এরকম জবাব। কিন্তু কালু সর্দার একটু হেসে বললে, তা ঠিক বলেছ ভায়া, তোমার নামে কোনো দরকার নেই। তোমার পরিচয় হাতের লাঠি দিয়েছে। তুমি আমাদের দলে আসবে? খানিক চুপ করে থেকে একটু হেসে বললে, আর যদি না আসি? কালু সর্দার তেমনি ধীরে ধীরে বললে, আমাদের গোপন আড্ডা দেখবার পর আমাদের দলে না হলে জ্যান্ত যে কেউ ফিরতে পারবে না ভাই। তুমি এ পথে এসে ভালো করনি। ডাকাতের দলের সংখ্যা দেখে মনে মনে কি ভেবে ছেলেটি বললে, বহুত আচ্ছা, এত তাড়াতাড়ি মরবার আমার স্বাদ নেই। চলো, আজ থেকে আমি তোমাদের। কালু সর্দার এবার একটু হেসে বললে, তোমার নাম তো তুমি বললে না, কিন্তু তোমার ডাকা হবে তাহলে কি বলে? ছেলেটি একটু চিন্তা করে বললে, ধরো আমার নাম ফেলারাম। দুদিনের মধ্যেই ডাকাতের দলে ফেলারামের খাতির আর ধরে না। যে কাজেই দাও ফেলারামের জুড়ি মেলা ভার। লাঠি খেলতে, বল্লম ছুঁড়তে, রণপায় দৌড়তে, লাঠিতে ভর দিয়ে লাফ দিতে ফেলারামের সমান ডাকাতদের ভেতর খুব কমই আছে দেখা গেল। কালু সর্দার পর্যন্ত একদিন বলে ফেললে, বাজা, একদিন তুমি তো এ দলের সর্দার হবে দেখছি। ফেলারাম একটু হেসে বলেছিল, আহা, বাবা জানলে কি খুশি না হতেন। কালু সর্দার কথাটা ঠিক বুঝতে পারেনি। পরের দিন সকাল থেকে ডাকাতদের সাজগোজ দেখে ফেলারাম একটু অবাক হয়ে গেল। ব্যাপার কি? একজন ডাকাতকে ডেকে জিজ্ঞেস করাতে সে বললে, বাহ, আজ চৌধুরী বাড়ির লুট হবে জানো না? ফেলারাম কেমন যেন একটু থতমত খেয়ে বললে, ও হো হো, হ্যাঁ হ্যাঁ, মনে ছিল না বটে। সমস্ত দিন ধরে ডাকাতদের কালী পূজা চলল। সঙ্গে সঙ্গে ডাকাতির আয়োজন। দেখা গেল ফেলারামের উৎসাহই সবচেয়ে বেশি। চরকির মতো সারাদিন তার ঘোরার বিরাম নেই, সব কাজেই সে আছে। সন্ধে হতেই ডাকাতরা সব তৈরি। এবার ঘড়া ঘড়া সিদ্ধি এলো। ফেলারামের পরিবেশনের উৎসাহ দেখে কে? সর্দার বললে, সিদ্ধিটা আজ বড় ভালো হয়েছে মনে হচ্ছে। ঘুঁটেছে কে? ফেলারাম সলজ্জভাবে বলল, আগে আগে আমি। তারপর সেই বনের ভেতর অসংখ্য মশাল জ্বলে উঠল। রণপা পরে মুখে ভূতের মতো রং মেখে মশাল নিয়ে শখানেক ডাকাত যখন সেই বন থেকে একসঙ্গে কুকি দিয়ে বেরুল, তখন মনে হলো প্রলয়ের বুঝি আর দেরি নেই। এক প্রহর রাতে ডাকাতদের আসবার কথা। জমিদার চৌধুরী মশাই প্রাণটি হাতে নিয়ে প্রাসাদের সিংহ দরজা খুলে বসে আছেন। ডাকাতেরা এলে বিনা বাক্য ব্যয়ে তাদের হাতে ধন প্রাণ সঁপে দেবেন।
তারপর তারা যা খুশি করুক। হঠাৎ বাইরে ভীষণ শোরগোল শোনা গেল। আর দেরি নেই বুঝে জমিদার মশাই প্রস্তুত হয়ে বসলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, শোরগোল বেড়েই চলল, অথচ ডাকাতদের আসবার নাম নেই। শোরগোলটা যেন একটু অদ্ভুত রকমের। এ তো ডাকাতদের আক্রমণের হুঙ্কার নয়, এ যে রীতিমতো মারামারির শব্দ। তার লোকজন তো সব গড়ের ভেতর, তবে মারামারি করছে কে? আরও কিছুক্ষণ ভয়ে ভয়ে অপেক্ষা করে জমিদার মশাই বাইরে লোক পাঠাতে যাচ্ছেন। এমন সময় ঊর্ধ্বশ্বাসে যে ঘরে এসে ঢুকল, তাকে দেখে তো বাড়িশুদ্ধ সবাই একেবারে স্তম্ভিত। সে আর কেউ নয়, ধনঞ্জয়, জমিদারের বড় ছেলে। প্রথম বিস্ময় কাটিয়ে উঠে জমিদার মশাই কিছু বলবার আগেই ধনঞ্জয় বললে, দেরি করার সময় নেই বাবা, শিগগিরই গোটা কতক মশাল আর কিছু দড়ি নিয়ে জনা কয়েককে পাঠিয়ে দিন, আমি বাইরেই আছি। জমিদার মশাই আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে ধনঞ্জয় বেরিয়ে গেছে। রহস্য এর ভেতর যাই থাক, জমিদার মশাই ছেলের কথা এই সময়ে অবহেলা করতে পারলেন না। জনকতক বরকন্দাজ মশাল আর দড়ি নিয়ে বেরিয়ে গেল। এদিকে ডাকাতদের কি হয়েছে বলি। বন থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই তাদের মনে হলো সিদ্ধির নেশাটা যেন বড় বেশি হয়ে গেছে। সকলেরই কেমন যেন ঝিমুনির ভাব, পা চালাতে ইচ্ছেই করে না। কালু সর্দারের নিজের অবস্থাও অনেকটা সেই রকম, তবুও সকলকে ধমক দিয়ে সে একরকম তাড়িয়েই নিয়ে আসছিল। বিপদের ওপর বিপদ। খানিক দূর যাওয়ার পর মশালগুলো আপনা থেকেই নিভে যেতে লাগলো। কোনো রকমেই সেগুলোকে আর জ্বালিয়ে রাখা গেল না। মশালগুলোতে মশলাই কম দেওয়া হয়েছে যে। মশাল তৈরির ভার যাদের ওপর ছিল তারা তো ভয়ে অস্থির। এখন কিছু না বললেও পরের দিন সর্দারের কাছে এর কৈফিয়ত দিতে তাদের কি অবস্থা হবে তারা জানে। মশালগুলো নিভে যাওয়ার পর অন্ধকারে তাদের পক্ষে তাড়াতাড়ি যাওয়া অসম্ভব হয়ে উঠল। কালু সর্দার হঠাৎ একসময় জিজ্ঞেস করলে, এই ফেলারাম কোথায়? কে একজন জানালে যে ফেলারাম তাদের ছাড়িয়ে অনেক আগে চলে গেছে। চলে গেছে কি হে? পথ চিনতে পারবে না যে? কি জানি সর্দার, তার যা উৎসাহ, ধরে রাখে কে? কিন্তু চৌধুরী বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ অন্ধকারে একটা লোক তাদেরই দিকে ছুটে আসছে মনে হলো। সর্দার হাঁকলে, কে? লোকটা তাড়াতাড়ি এসে বললে, আমি ফেলারাম, একটু এগিয়ে ওদের ব্যাপারখানা দেখতে গেছিলাম সর্দার। কালু সর্দার খুশি হয়ে বললে, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তা কি দেখলে? লোকজন ওদের সব তৈরি হয়ে আছে, কিন্তু একটা কাজ করলে ওদের বাড়ি জব্দ করা যায় সর্দার। আমরা যদি দুদলে ভাগ হয়ে সামনে পেছন থেকে ওদেরকে চেপে ধরি, তাহলে কিন্তু ওদের জারিজুরি একদণ্ডে ভেঙে যায়। সর্দার খানিক ভেবে বললে, হ্যাঁ, এ তো মন্দ যুক্তি নয়, কিন্তু কিন্তু ঠিক ওরা আছে কোথায় জানো তো? গিয়ে দেখে এলাম আর জানি নে। কালু সর্দারের হুকুমে একদল এবার চৌধুরী বাড়ির সামনে দিয়ে অগ্রসর হলো। আরেক দলকে পেছন দিক দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেল ফেলারাম। অন্ধকার রাত, সঙ্গে মশাল নেই, তার উপর নেশায় সবাই বুঁদ হয়ে আছে। ফেলারাম খানিক দূর গিয়ে এই জমিদারের লাঠিয়াল বলে দেখিয়ে দিতেই ডাকাতেরা বেপরোয়া ভাবে সামনে ঝাঁপিয়ে পড়ল। কে শত্রু কে মিত্র বোঝবার তাদের তখন ক্ষমতা নেই। কালু সর্দারও যে ব্যাপারটা প্রথমে বুঝেছিল তা নয়। জমিদারের লোকের সঙ্গে যুঝছে ভেবে সে পরমানন্দে লাঠি চালাচ্ছিল। হঠাৎ চারধারে অনেকগুলো মশাল জ্বলে উঠল।
ডাকাতেরা অধিকাংশই তখন নিজেদের মধ্যে মারামারি করে ও নেশার ঘোরে মাটিতে শয্যা নিয়েছে। কালু সর্দার অবাক হয়ে তাকিয়ে দেখল মাটিতে যারা পড়ে আছে সবাই তার দলের লোক। জমিদারের লোকেরা তখন তাদের মধ্যে যারা কম আহত হয়েছে তাদের হাত পা বাঁধতে শুরু করেছে। এরকমভাবে প্রতারিত হয়ে রাগটা তার কিরকম হলো বুঝতেই পারো। তার উপর যখন সে দেখল যে ফেলারাম তার কাছেই দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে, তখন আর তার দিকবিদিক জ্ঞান রইল না। বুঝেছি, এসব তোরই কাজ। তোর শয়তানির আজ উচিত শিক্ষা দেব আমি বলে উন্মাদের মতো সে ফেলারামের দিকে লাঠি নিয়ে লাফিয়ে পড়ল। জমিদারের একজন বরকন্দাজ সেই মুহূর্তে তাকে লক্ষ্য করে একটা বল্লম ছুঁড়ে মারল, কিন্তু সে বল্লম সর্দারের গায়ে বেঁধবার আগেই ফেলারামের লাঠির ঘায়ে মাটিতে পড়ে গেল। কালু সর্দার এবার অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। লাঠি শুদ্ধ হাত তার আপনা থেকেই নেমে এলো। ফেলারাম একটু হেসে বললে, যাক, সব শোধবোধ হয়ে গেল সর্দার। আমাকেও তুমি বল্লমের হাত থেকে বাঁচিয়েছিলে, এখন ইচ্ছা হয় তুমি লড়তে আসতেই পারো, আমি প্রস্তুত। কিন্তু সর্দারের তখন আর লড়বার ইচ্ছে নেই। মাথা নিচু করে লাঠির ওপর ভর দিয়ে এসে দাঁড়িয়ে রইল। জমিদারের লোকজন তখন চারধার দিয়ে তাকে ঘিরে ফেলেছে। একজন তাকে বাঁধতে যাচ্ছিল। ফেলারাম হাত তুলে তাকে নিষেধ করে বললে, ডাকাত হলেও তোমার সাথে মিশে আমি দেখেছি, মন তোমার উঁচু আছে সর্দার। তোমাকে ছেড়ে দিলাম, তোমার যেখানে ইচ্ছে তুমি যেতে পারো। কালু সর্দার তবুও নড়ল না। হাতের লাঠিটা ফেলে হাত দুটো বাড়িয়ে দিয়ে সে বললে, মা কালী আমার উপর বিরূপ হয়েছেন, নইলে সিদ্ধি খেয়ে আমাদের এত নেশাই বা হবে কেন? আর মাঝপথে মশালি বা নিভে যাবে কেন? এখন আমার আড্ডা ভেঙে গেছে, দলের লোক সব বন্দী। কোথায় আর যাব আমি? আমাকে বেঁধে নাও। ফেলারাম মাটি থেকে লাঠিটা কুড়িয়ে সর্দারের হাতে আবার তুলে দিয়ে বললে, আচ্ছা, তার বদলে যদি এবাড়ির লাঠিয়ালদের সর্দার তোমায় করে দেওয়া হয় তাহলে কেমন হয়? কালু সর্দার অবাক হয়ে বললে, আমায়? আমি তো ডাকাত। ফেলারাম হেসে বললে, তোমার মতো ডাকাতি আমার দরকার। এসব বাজে লোকের সাথে লাঠি খেলতে খেলতে সব প্যাঁচ ভুলতে বসেছি সর্দার। কালু সর্দার হতভম্ব হয়ে জিজ্ঞেস করলে, তোমার দরকার? তুমি কে তাহলে? ফেলারাম একটু হাসল। জমিদারের লাঠিয়ালেরা হেসে উঠে সর্দারকে ঠেলা দিয়ে বললে, এ বোকারা, জমিদার মশাইয়ের বড় ছেলেকে চেনো না? এবার কালু সর্দারের হাতের লাঠিটা আবার পড়ে গেল। তারপর কালু সর্দার সারা জীবন চৌধুরী বাড়িতে একান্ত বিশ্বাসী হয়ে চাকরি করেছিল শোনা যায়। কিন্তু সিদ্ধি খেয়ে কেন যেন সেদিন তার অত নেশা হয়েছিল, আর মশালগুলোই বা কেন যে মাঝপথে নিভে গেছিল, কোনো দিন সে তা বুঝে উঠতে পারেনি। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন প্রখ্যাত বাংলা সাহিত্যিক শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত রোমাঞ্চকর বাংলার ডাকাতের গল্প কালু সর্দার। পাঠে সাম্য, রক্তিম, অরিন্দম, অভিজিৎ। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন ও আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।